যমুনা নিউজ টিভির প্রধান সংবাদে আপনাদের স্বাগত। আমি নুসরাত। আজ মঙ্গলবার ৯ জুন ২০২৬। সন্ধ্যার প্রধান সংবাদ শুরু হচ্ছে এখনই। আজকের প্রধান শিরোনামগুলো এক নজরে দেখে নেওয়া যাক। মাত্র ২ দিন পরেই আগামী বৃহস্পতিবার ১১ই জুন জাতীয় সংসদে পেশ হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী এই বাজেট উপস্থাপন করবেন, যা হবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট। বাজেটের আকার হতে পারে প্রায় ৯ লাখ কোটি টাকারও বেশি। এই বাজেটকে ঘিরে আজ বিরোধী দলের পক্ষ থেকে একটি ছায়া বাজেটও পেশ করা হয়েছে। কালো টাকা সাদা করার বিধান নিয়ে তীব্র বিতর্ক অব্যাহত রয়েছে। সাইবার আইন সংশোধনের প্রক্রিয়া চলছে। আর মালদ্বীপের সাথে বাংলাদেশের নতুন সহযোগিতা চুক্তির খবর নিয়ে আজ আমরা আলোচনা করব। সেই সাথে দেশের ভেতরের নানান খবরও থাকছে। চলুন শুরু করা যাক। আসন্ন জাতীয় বাজেট। মাত্র ২ দিন পরেই দেশবাসী জানতে পারবেন আগামী ১ বছরে সরকার কোন খাতে কত টাকা খরচ করবে, কোথায় কর বাড়বে, কোথায় কমবে। অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ই জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন। এটি হবে বাংলাদেশের ৫৪তম জাতীয় বাজেট এবং বর্তমান নতুন সরকারের প্রথম বাজেট। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর গঠিত সরকার এই বাজেটের মাধ্যমে তাদের অর্থনৈতিক কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরবে। সংসদ সচিবালয় জানিয়েছে, বাজেটের আকার ৯,৩০,০০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। বিগত বছরের তুলনায় এটি প্রায় ১৪% বেশি। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৬.৫ লাখ কোটি টাকার কাছাকাছি। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে ৬.৫%। তবে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং এশিয়ান উন্নয়ন ব্যাংক বলছে, বাস্তবে এই প্রবৃদ্ধি ৪-৫% মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। বাজেট অধিবেশন চলবে আগামী ৯ জুলাই পর্যন্ত। বাজেটের ওপর আলোচনার জন্য মোট ৪০ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এই অধিবেশন চলছে। বিশেষজ্ঞরা বলছেন, এই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং ব্যাংকিং খাতে সংস্কার, এই ৩টি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। কালো টাকা সাদা করার বিতর্ক। আসন্ন বাজেটে আবাসন খাতে অপ্রদর্শিত আয় বা কালো টাকা বিনিয়োগের সুযোগ রাখার পরিকল্পনার খবর প্রকাশিত হওয়ার পর থেকে বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনা আসছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সংক্ষেপে টিআইবি, সরকারকে এই উদ্যোগ থেকে সরে আসার আহ্বান জানিয়েছে। টিআইবি বলছে, কালো টাকা বৈধ করার এই ধারা প্রকারান্তরে দুর্নীতিকে পুরস্কৃত করে এবং নিয়মিত করদাতাদের প্রতি চরম বৈষম্য তৈরি করে। বিগত সরকারগুলো বারবার একই পথ নিয়েছে, কিন্তু তার সুফল কখনো জাতীয় অর্থনীতিতে দৃশ্যমান হয়নি। আজকের পত্রিকাগুলোতে প্রশ্ন উঠেছে, নতুন সরকারও কি সেই পুরনো পথেই হাঁটছে? বিরোধী দলও আজ একটি ছায়া বাজেট পেশ করেছে। এতে তারা কালো টাকা সাদা করার বিধান বাদ দিয়ে সাধারণ মানুষের উপর করের বোঝা না বাড়ানোর পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। সাইবার আইন সংশোধনের উদ্যোগ। সরকার বর্তমান সাইবার সুরক্ষা আইনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধন আনতে যাচ্ছে। জানা গেছে, গুজব ছড়ানো এবং মানহানির মতো অপরাধের ক্ষেত্রে আরও কঠোর শাস্তির বিধান রাখা হবে নতুন সংশোধনীতে। সরকারের তথ্য প্রযুক্তি বিভাগ থেকে জানানো হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো বন্ধ করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে সাংবাদিক ও মানবাধিকার সংগঠনগুলো এই প্রস্তাবের বিরোধিতা করছে। তারা বলছে, এই আইনের অপব্যবহার হতে পারে এবং এটি মুক্তমত প্রকাশের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। আইনজ্ঞরা বলছেন, সংশোধনের আগে ব্যাপক আলোচনা প্রয়োজন। উল্লেখ্য, বাংলাদেশে আগে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল এবং তার পরিবর্তে সাইবার সুরক্ষা আইন আনা হয়েছিল। এখন একটু বিরতি নিচ্ছি। বিরতির পর চলে আসব দেশের অর্থনীতির সামগ্রিক চিত্র, মালদ্বীপের সাথে নতুন চুক্তি এবং আরও গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আবার স্বাগত জানাচ্ছি। চলুন এবার একটু গভীরে যাই বাংলাদেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি নিয়ে। অর্থনীতির বর্তমান চিত্র। ২০২৬ সালে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার ৫১০ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছানোর অনুমান করা হচ্ছে। তবে মূল্যস্ফীতি এখনও উদ্বেগের কারণ। চলতি মে মাসে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯.০৪%। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে রয়ে গেছে।
সরকার আগামী বাজেটে মূল্যস্ফীতি ৭% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ধরেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৪ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি, যা গত কয়েক মাসে কিছুটা স্থিতিশীল হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গত ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির ফলে রপ্তানি খাতে কিছুটা গতি আসতে পারে বলে বিশেষজ্ঞরা আশা করছেন। তবে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা, রেমিটেন্স প্রবাহ এবং জ্বালানি আমদানিতে নেতিবাচক প্রভাব ফেলছে বলে আশঙ্কা রয়েছে। বেসরকারি বিনিয়োগ এখন জিডিপির মাত্র ২২.৪৮%, যা গত এক দশকে সর্বনিম্ন। এই বিনিয়োগ পরিস্থিতি উন্নত না হলে কর্মসংস্থান সংকট আরও বাড়তে পারে বলে অর্থনীতিবিদরা সতর্ক করছেন। মালদ্বীপের সাথে সহযোগিতার নতুন অধ্যায়। বাংলাদেশ এবং মালদ্বীপ টুনা মৎস্য শিল্প ও নীল অর্থনীতির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। এটি বাংলাদেশের সামুদ্রিক সম্পদ উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল সমুদ্রসীমার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এই ধরনের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখতে পারে। আজ ঢাকায় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টির সাথেও একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এর আগে তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের খবর। সারা দেশে আজ বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। চট্টগ্রামের বাকুলিয়ায় একটি শিশু ধর্ষণ মামলায় আজ ট্রাইব্যুনাল অভিযোগপত্র আমলে নিয়েছেন। এই মামলায় ন্যায় বিচারের দাবিতে স্থানীয়রা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন। নদী দুর্ঘটনায় আজ আরেকটি মর্মান্তিক খবর এসেছে। ৩০ ঘণ্টারও বেশি সময় নিখোঁজ থাকার পর নদীতে ২ ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীয়তপুরেও নদীতে সাঁতার কাটতে গিয়ে একজন যুবক নিখোঁজ হয়েছেন। এই ধরনের নদী দুর্ঘটনা বারবার হলেও সচেতনতার অভাব কমছে না। সাভারে তিতাস গ্যাস কর্তৃপক্ষ একটি ট্যানারিতে অবৈধ গ্যাস সংযোগ আবিষ্কার করে তা বিচ্ছিন্ন করেছে। এ ধরনের চুরির গ্যাস সংযোগ শুধু রাজস্ব ক্ষতি করে না, বরং মারাত্মক বিস্ফোরণের ঝুঁকিও তৈরি করে। নারায়ণগঞ্জের বর্ষা মৌসুম সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধী জেলা প্রশাসনের নেতৃত্বে একটি জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। গত কয়েক বছর ধরেই বর্ষায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। এবছরও সেই পরিস্থিতি মোকাবেলায় আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাতক্ষীরার তালায় একটি প্রতারক চক্রের ৪ সদস্যকে সীমানা পিলার সহ গ্রেফতার করা হয়েছে। তারা জমির সীমানা নিয়ে ভুয়া পিলার স্থাপন করে সরলমনা মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল। অন্যদিকে ব্রিতে এবার আমন মৌসুমের উন্নত মানের ধান বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগ কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। আন্তর্জাতিক পরিমণ্ডলে আজ একটি গুরুত্বপূর্ণ খবর হল, হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের তেলের একটি বড় অংশ পরিবহন হয়। এই নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। বাংলাদেশের মতো জ্বালানি আমদানি নির্ভর দেশের জন্য এটি একটি উদ্বেগের বিষয়। এছাড়া উচ্চশিক্ষার জন্য পাকিস্তানে যাওয়া প্রসঙ্গে দেশে বিতর্ক শুরু হয়েছে। কিছু শিক্ষার্থী সাশ্রয়ী খরচে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে যাচ্ছেন। তবে অনেকে প্রশ্ন তুলছেন, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত কতটা যুক্তিসঙ্গত। খেলাধুলা। খেলার মাঠে আজ রাতে একটি উত্তেজনাপূর্ণ ম্যাচের অপেক্ষায় রয়েছে দেশের ফুটবল প্রেমীরা। বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ রাত ১১টায় সান মারিনোর বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। এই ম্যাচটি দলের বিশ্বকাপ বাছাই প্রস্তুতির একটি অংশ। সাফ চ্যাম্পিয়নশিপে এবার বাংলাদেশ হ্যাট্রিক শিরোপা জিততে পারেনি, তবে দলটি তাদের খেলার মান উন্নত করার চেষ্টা অব্যাহত রেখেছে। আসন্ন বিশ্বকাপ নিয়েও দেশে ফুটবল জ্বর ধীরে ধীরে বাড়ছে। আর্জেন্টিনার মেসি ও পর্তুগালের রোনালদোর মধ্যে কে বেশি গোল করবেন, এই বিতর্ক সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার সৃষ্টি করেছে। এছাড়া ঢাকায় আইসিসিবিতে বাংলাদেশের ২০তম ডেনিম এক্সপো শুরু হয়েছে। বাংলাদেশের পোশাক খাতে ডেনিম একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এই প্রদর্শনী বৈদেশিক ক্রেতাদের আকৃষ্ট করতে সহায়তা করবে। সমাজ ও সংস্কৃতি। একটি মর্মান্তিক সংবাদ দিয়ে আজকের প্রতিবেদনের এই অংশটি শেষ করতে হচ্ছে। নবম শ্রেণীতে পড়া একটি কিশোরী তার পছন্দের এক যুবকের নাম চিরকুটে লিখে আত্মহত্যা করেছে।
এই মর্মান্তিক ঘটনা আবারও পারিবারিক বন্ধনের দুর্বলতা এবং কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সমাজের উদাসীনতার বিষয়টি সামনে এনেছে। মনোবিজ্ঞানীরা বলছেন, পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানকে কিশোরদের সাথে আরও বেশি সংযুক্ত থাকতে হবে। এছাড়া ২০২৫ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষণের অভিযোগ নিয়ে ১,০০০-এরও বেশি নারী চিকিৎসা নিতে এসেছিলেন বলে একটি প্রতিবেদনে উঠে এসেছে। এই সংখ্যাটি দেশে নারীর প্রতি সহিংসতার ভয়াবহ চিত্র তুলে ধরছে। এখন বিশেষ প্রতিবেদন, আসন্ন বাজেটে কোন পণ্যের দাম বাড়তে পারে। আগামী ১১ জুনের বাজেটের আগেই বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, কিছু পণ্য ও সেবার ওপর কর ও শুল্কের হার পরিবর্তন করা হতে পারে। আমদানিকৃত কিছু বিলাস পণ্যের ওপর শুল্ক বাড়ানো হতে পারে। তামাকজাত পণ্যের ক্ষেত্রে কিছু পরিবর্তনের সম্ভাবনা থাকলেও বিড়ির কর হার ও দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোবাইল ফোন সেবায় কর পরিবর্তনের কথাও আলোচনায় রয়েছে। তবে সরকার বলছে, সাধারণ মানুষের ওপর নতুন করের চাপ না বাড়িয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ব্যবসা সহজীকরণকে অগ্রাধিকার দেওয়া হবে। সরকারের দাবি অনুযায়ী এই বাজেট হবে ডিজিটাল রাজস্ব ব্যবস্থার দিকে একটি বড় পদক্ষেপ। রাজস্ব আদায়ে অটোমেশন এবং করজাল সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এখন ১ মিনিটের সংবাদ পর্যালোচনায় আসি। আজকের সংবাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আরেকবার মনে করিয়ে দিচ্ছি। ১১ই জুন বাজেট পেশ হবে। পরিমাণ হতে পারে ৯ লাখ কোটি টাকার বেশি। কালো টাকা সাদা করার প্রশ্নে বিতর্ক তীব্র। সাইবার আইনে কঠোর সংশোধনী আসছে। মালদ্বীপের সাথে নতুন অর্থনৈতিক সহযোগিতার চুক্তি। মূল্যস্ফীতি ৯% ওপরে। আজ রাতে বাংলাদেশ সান মারিনো ফুটবল ম্যাচ। সবশেষ আপনাদের কিছু বলতে চাই। আজকের সংবাদের মূল বার্তা হল, বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক মুহূর্তে দাঁড়িয়ে আছে। একদিকে মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনমান চাপে, অন্যদিকে একটি নতুন সরকার তাদের প্রথম বাজেট নিয়ে আসছে। এই বাজেটে সাধারণ মানুষের ভাগ্য কতটুকু পরিবর্তন হবে তা আমরা দেখব ১১ জুনের পরে। আমরা বিডি নিউজ 24 আপনাদের সাথে থাকব প্রতিটি মুহূর্তে। আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে লাইভ আপডেট পাচ্ছেন সবসময়। আজকের সংবাদ এখানেই শেষ করছি। দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে সঙ্গে থাকুন যমুনা নিউজ টিভির। আমি নুসরাত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।